আজ 11ই জুলাই বৃহস্পতিবার, এখন বাজছে সন্ধ্যে 7:14। আমি বসছি আনন্দ কথার পঞ্চম পর্বের জন্য রেকর্ড করতে। তার আগে কয়েকটা কথা বলি। আজকের দিনটা আমার কাছে খুব বিশেষ একটা দিন, ঠিক আছে? কারণ আজকে এমন একটা ঘটনা ঘটেছে, সেটা আমি বলি। কলকাতার মোল্লার গেটের বাসিন্দা পরেশ কাকু, তার কিডনির কিছু সমস্যা হয়েছিল এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব জানিয়েছিলেন, তিনি আশীর্বাদ করে বলেছিলেন যে যদি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করানো ছাড়া শুধুমাত্র ওষুধ দিয়ে তার চিকিৎসা করানো সম্ভব হয়, তাহলে বাকিটা তিনি দেখে নেবেন। আজকে সকাল 7:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত ডিপির এত শক্ত একটা টিম, আমরা সবাই মিলে চেষ্টা করে পরেশ কাকুর জন্য প্রয়োজনীয় 30,000 টাকা অর্ঘ্য আমরা কালেক্ট করতে সক্ষম হয়েছি এবং তার সঙ্গে আরও এক্সট্রা কিছু টাকাও জমা হয়েছে যা ওনার কাজে লাগবে। আমি আমার একটা উপলব্ধি শেয়ার করি। আমার ভয়েস ওভার থেকে যা উপার্জন আসে, তার থেকে কিছুটা অর্ঘ্য আমি সেখানে দিতে পেরেছি আজকে ঠাকুরের কৃপায়। আমার আজকে মনে হচ্ছে আমার এক্সপিরিয়েন্স ছাড়া এই ভয়েস ওভার করার কাজটা, যেটা নিতান্তই বলা যায় চলতি ভাষায় পাকামো করে করা, ঠিক আছে, আমার এই পাকামোটা আজকে কিছুটা হলেও ঠাকুরের কাজে এসেছে, মানুষের কাজে এসেছে। এবং আজ থেকে আমি বদ্ধপরিকর হয়েছি যে মানুষের কাজে লাগার জন্য, ঠাকুরের কাজে লাগার জন্য আর যত পাকামো করতে হয় আমি করতে রাজি আছি। আজকে সকাল 7:30 থেকে বিকেল 5:30টার মধ্যে এত হিউজ অ্যামাউন্টের অর্ঘ্য যে কালেক্ট করা গেছে, বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা পাঠিয়েছেন। আপনি বলেন গুজরাট, চণ্ডীগড়, বিভিন্ন জায়গা থেকে মানুষেরা পাঠিয়েছেন এবং যাদের ভেতর থেকে আকুতি এসেছে তারাই একমাত্র পাঠিয়েছেন। এটাতে বুঝলাম ঠাকুর নিজে তার দায়িত্ব কাঁধে তুলে নিয়ে মানুষকে দিয়ে তার কাজ করিয়ে নিয়েছেন। আজকে যারা যারা এই অর্ঘ্যদানের সুযোগ পেয়েছে তারা প্রত্যেকে ভাগ্যবান। আমি আর সোনাই দিদি একটু আগে এটা নিয়ে কথা বলছিলাম। তো আজকে ডিপি ওয়ার্কের আর একটা এপিসোড আনন্দ কথার, আজকে পঞ্চম পর্ব। আজকে যিনি লিখে পাঠিয়েছেন, তিনি লিখে পাঠিয়েছেন ময়নাগুড়ি থেকে, জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে। আর তিনি যে নামে লিখে পাঠিয়েছেন সেই নামটা হচ্ছে আর্যকন্যা। আমি থাম্বনেইলে লিখেছি যে গায়ে কাঁটা দিয়ে উঠবে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আজকে দুপুরবেলা বসে আমি যখন পড়ছিলাম লেখাটা, অনেকদিন আগেই এসেছে কিন্তু আমি সুযোগ পাচ্ছিলাম না, একটু ব্যস্ত ছিলাম। তো আজকে যখন দুপুরবেলা আমি পড়লাম, সত্যি আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে। এবং আমি এতদিন শুনতাম ঠাকুর জীবন্ত, ডিপি ওয়ার্কে গিয়ে সেটা জানা যায়, বোঝা যায়। আজকে আমি নিজে সেটাকে ফিল করলাম তিনি ঠিক কতটা জীবন্ত, ঠিক আছে, মানুষের মাঝে কতটা পৌঁছে গিয়ে তিনি মানুষকে ভালোবাসেন, বুকে করে আগলে রাখেন। আজকের এপিসোডটা শুনলে আপনারা বুঝতে পারবেন। তাই আজকের ভিডিওটা মানে অডিওটা শেষ অবধি শোনার অনুরোধ রইল। আমি চেষ্টা করেছি আমার 100% দেওয়ার জন্য, মানে চেষ্টা করছি দেওয়ার জন্য। আমি জানি না কতটা কি পারবো, তিনি কতটা আমাকে দিয়ে করিয়ে নিতে পারবেন বা করিয়ে নেবেন, নিতে পারবেন কি, অবশ্যই করিয়ে নেবেন। এখন বাইরে বৃষ্টি পড়ছে আর এই সাউন্ডটা আমার খুব পছন্দের। এটা আমার কাছে ব্যাকগ্রাউন্ড নয়েজ বলে মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে এখন রেকর্ডিং করা যায়। ঘরে জানলা খুলে বসেছি, আপনারা শুনবেন, পুরোটা শুনে জানাবেন কেমন লাগলো আর কতটা বুঝলেন ব্যাপারটা। এতদিন আমরা হাড়হিম করা ভূতের গল্প, হরর স্টোরি শুনে এসেছি, বিশ্বাস করুন। আচ্ছা ঠিক আছে, এখন আর বেশি কিছু বলবো না, বাকিটা আমি লাস্টে বলবো। আমি আনকাট বলছিলাম এতক্ষণ, অগোছালো বলছিলাম। এখন মূল পর্বে ঢোকা যাক, না হলে আমি বলতেই থাকবো, ঠিক আছে? আপনারা শুনতে থাকুন। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থেকে আর্যকন্যার কলমে আজকের আনন্দ কথার নাম জীবননাথ পরম প্রেমিক। তাকে নিয়ে তিনি লিখেছেন। এবার তার কথায় আসা যাক।
জয়গুরু। আমি নিতান্তই সাধারণ মানুষ। শ্রী শ্রী ঠাকুর বা আচার্য পরম্পরা নিয়ে লিখব এমন দুঃসাধ্য আমার নাই বললেই চলে। তবু ওই যে, আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। যা দিয়েছ তারই অযোগ্য ভাবিয়া ঘিরেও তা কিছু নাওনি। তাই এই অপটু হাতে আর আমার ছোট ভাইয়ের প্রেরণায় তার দয়ার কথা ভাগ করে নেওয়ার চেষ্টা করছি মাত্র। প্রতিটি মানুষের জীবনের চাহিদাই হলো আনন্দ, কিন্তু দেখা লাগে এই আনন্দের উৎস যেন সবসময় সৎই হয়। প্রকৃতির করাল গ্রাসে শুধুমাত্র আপেক্ষিক আনন্দ আদৌ কতটুকু চিরস্থায়ী এবং তা কতটুকু জীবনপ্রদ তাও বিচার্য বিষয়। শুধু বই পড়ে বা কারোর ছবির সামনে দুবেলা প্রণাম করলেই তাকে ভালোবাসা যায় না। আমি আমার ঠাকুরদাদাকে অতটাও ভালোবাসতে পারিনি, কারণ জন্মের পর আমি তার সাথে বেশি সময় কাটাতে পারিনি। কিন্তু ঠাম্মাকে ভালোবেসেছি, কারণ তার আদর স্নেহ আমার শিশু মনকে প্রভাবিত করেছিল। ঠিক তেমনই জীবনে বাঁচতে বাড়তে গেলে সুশৃঙ্খলতা প্রয়োজন, আর তা আমি এমন একজনের থেকে শিখব যিনি সর্বপরিপূরণকারী, বৈশিষ্ট্য পালন করেন, শেখান চলা বলার আদব কায়দা, আর তিনি আমার ঠাকুর। কিন্তু আমি তো তাকে চোখে দেখিনি। তার লেখা বলা কওয়া আমি আপ্তি করব কিভাবে? তাই আমার জীবনে দরকার লিভিং আইডিয়াল, অর্থাৎ জীবন্ত আদর্শ। আমার পরমারাধ্য আচার্যদেব যাকে দেখে আমার ঠাকুরকে না দেখার অতৃপ্তি ঘুচে গেছে, আর পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা এমনই একজন প্রাণসখা। তিনি সব শুনে আমায় অনুপ্রেরণা যোগান, আর তিনি যা বলেন তা পালনের মধ্য দিয়ে আমরা প্রত্যেকে তাকে ভালোবাসার মধ্যে দিয়ে সকলেই আশীর্বাদ পুষ্ট হয়ে উঠি। পরম দয়াল আজও লীলা করছেন পরমারাধ্য আচার্যদেব এবং পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদার মধ্য দিয়ে। এই যে তিনি বর্তমান সময়ে আমাদের সকলকে দীক্ষাপত্র সমীক্ষার কাজ দিয়েছেন, আমরা কাজ করছি দল বেঁধে, কত আনন্দ আর অভিজ্ঞতার শিকার হয়েছি। আমারও সৌভাগ্য যে আমিও সবার সাথে আমার অভিজ্ঞতার সাক্ষী হতে পেরেছি। তবে এর শুরুটা কিন্তু এতটাও সুখকর ছিল না। কনজারভেটিভ পরিবার হওয়ায় পাশের বাড়ি যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আমি কিভাবে ফিল্ড ওয়ার্ক করব আমি নিজেও জানতাম না। তবে সংকল্পবদ্ধ ছিলাম আর রোজ কাঁদতাম পরম দয়ালের কাছে যে কিভাবে আমি করব। এরকমভাবে দিন যায়। আমার পাশের বাড়ির দীক্ষিত আর সদ্য সস্তায়নী নেওয়া কাকু আমাকে ডেকে বলল নাম আপডেট করার কথা। আমি কাঁদতে কাঁদতে বাড়িতে এসে শুরু করলাম ডিস্ট্রিক্ট অ্যাডমিন দাদার সহযোগিতায়। এটা কিন্তু 2022 সাল, তারপর 2023, পরীক্ষা শেষ। এবার ব্যাকুলতা বাড়ল, আমি ফিল্ড ওয়ার্ক করব। তারপর শুরু হলো প্রার্থনা দয়ালের চরণে। 3 দিনের দিন নাম করে উঠলাম, আর মনে হলো পাশের বাড়ির বৌদিদির কথা। পুরনো দীক্ষিত, বাড়িতে পার্লারে যাব বলে তার বাড়িতে যাজন শুরু হলো। 1-1.5 ঘন্টা বোঝানোর পর সে নিজে থেকেই বলল যে সে ঠাকুর বসাতে চায়। আমি বললাম এখনই হোক তবে। ব্যাস, ঠাকুর প্রতিষ্ঠা হলো। এটা ছিল আমার একার যাত্রা। তারপর আমার সন্দেহ ছিল এই মা ঠিকঠাক ঠাকুর রাখবেন কিনা। 7 দিনের দিন আবার ছুটলাম বৌদির বাড়ি। গিয়ে দেখলাম সত্যিই তাই, আচার্যদেবের আসনে বসানো পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা।
আবার বোঝালাম। সে বুঝে বলেছে যে তুমি দাও আসন বসায়, আমি আর নড়চড় করব না। তাই হলো। দিন যায়, আমার উৎকণ্ঠা সেই মাকে নিয়ে। একদিন দেখি তার ফোন। আমিও ভাবছি ঠিক ঠাকুরকে বসানো নিয়ে আবার কোনো সমস্যা হয়েছে হয়তো। খুব করে নাম করছি আর ফোন তুললাম, আর তারপর যা শুনলাম এখনো আমার গা শিউরে ওঠে। কথাটা ছিল, আমি শেষবারের মতো আসন বসানোর পর ঠিক 2 দিনের মাথায় বৌদি রাতের স্বপ্ন দেখে। সাদা ধুতি পরা খালি গা কেউ বৌদিকে বলছে, ওই মেয়েটা এসে প্রতিবার আসন বসায়, তুই পাল্টে দিস কেন? ওকে আমি পাঠাইছি। আর আসন বসানোর পর ধূপকাঠি জ্বালাতে দিলি না কেন? ওর মনের ইচ্ছা ছিল মোম ধূপ জ্বালায়, আর তুই দিলি না। আর আর সত্যি আমি চেয়েছিলাম ধূপ জ্বালাতে। এসব ঘটনা হয়ে গেছে, ওরে এই 1 মাস কেটে গেছে। এত সুন্দর আসন সজ্জা। 1 মাস পর গিয়ে শুনলাম গৃহকর্তাও নাকি ইষ্টভৃতি করে, আর জমাও দেয় বিধান মতো। এরকম অনেকবার ঘটেছে। আমার টিম বড় হলো, 1 জন থেকে 2 জন, আস্তে আস্তে 9 জন, আর এখনো 15-16 জন। হয়তো হয়তো কোনো বাড়িতে ঢুকেছি, সে বলছে, তোমরা এলে? জানো, আজ ভাবছিলাম ঠাকুরের ইষ্টভৃতি কিভাবে শুরু করব, কোথায় জমা দেব। আমরা আগলে নেই সেই মানুষগুলোকে। তার মতো তো পারি না, তাও চেষ্টা করি মাত্র। তার দয়ার কথা বলে শেষ করা যাবে না। শুধু এইটুকুই বলার, জীবন যখন খেই হারিয়ে ফেলে, অবসাদ ঘিরে ধরে, সেই সময় যেন আবির্ভাব হয় জ্যোতির্ময়ের। জীবনের আর কোনো চাহিদা থাকে না, একমাত্র তিনি। এ যেন পরম চাহিদা। শান্তি, স্বস্তি সব তিনি, কেবলমাত্র তিনি। পরমারাধ্য শ্রী শ্রী আচার্যদেব এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা আমাদের বাঁচার দিশা। আচার্য পরম্পরা না হলে ডিপি ওয়ার্কসও পেতাম না। এই ইন্ট্রোভার্ট বন্ধুহীন মেয়েটি যে কারোর সাথে কথাই বলতে লজ্জা পেত, আজ সে কত মানুষের কাছে আপনার একমাত্র। কিন্তু তিনি এর যা সমস্ত কিছুর পরম উৎস। পরম দয়ালের শ্রীচরণে প্রণাম জানাই, আর প্রার্থনা জানাই সবাই যেন আচার্য কেন্দ্রিক জীবন পরিপালন করতে পারি। বন্দে পুরুষোত্তমম। আপনারা শুনলেন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। এতদিন আমরা হাড় হিম করা হরর স্টোরি, ডার্ক স্টোরি শুনেছি। আজকে একটা হাড় হিম করা পজিটিভ ইনসিডেন্ট থাকলো আপনাদের জন্য, সত্যিকারের ঘটনা। কে কীরকম অনুভূতি করতে পারলেন সেটা আমাকে প্লিজ জানাবেন। আমার ইউটিউব পরিবার এতটাও বড় নয়, জানি না কতজন মানুষের কাছে পৌঁছবে, সবটাই তারই হাতে। তবে সত্যি বলছি, এই লেখাটা রেকর্ড করার পরে আমি যতটা ইমোশনাল, আমার গায়ে এখনও কাঁটা দিচ্ছে, লিটারেলি বলছি। আমি ভাবছি সেই মা কতখানি ভাগ্যবতী বলেন, নাহলে এটা হয় কখনো? কখনো হয়, তাই না? তো এইভাবেই ডিপি ওয়ার্কস চলতে থাকুক, মানুষের মাঝে তিনি পৌঁছে যান, তার কাজ হোক, আর আমরা যেন তাকে আঁকড়েই এগিয়ে যেতে পারি। সবশেষে একটাই কথা বলার, যে আনন্দ কথা তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, না হলে আনন্দ কথা এগোনোর কথা নয়।
তো আপনারা আপনাদের জীবনের যে কোনো রকম আনন্দের ঘটনা আমাদেরকে লিখে পাঠাবেন। আমি চেষ্টা করব আপনাদের সামনে আমার মোর দ্যান 100% দিয়ে তুলে ধরার। যতটা উনি করিয়ে নেবেন আমাকে দিয়ে, আমি অবশ্যই আমি প্রাণপণে চেষ্টা করব করার, যতটা করা যায়। ঠিক আছে, এছাড়া কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই। আমাকে লেখা পাঠাতে পারেন মেল করে অথবা ফেসবুকে মেসেঞ্জারে। আচ্ছা, আর আমাদের সঙ্গে ডে টু ডে আপডেটেড থাকার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানে জয়েন করতে পারেন। নতুন শুরু করেছি, বেশি মেম্বার নেই, 24 জন মেম্বার রয়েছে, অনলি 24 মেম্বার্স, মানে ফলোয়ার্স আর কি। ঠিক আছে, কারা জয়েন করেছেন আমি জানি না, আমি দেখলাম আজকে। তো আপনারা একটা কমেন্ট অন্তত করে যাবেন, আর হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করলে করে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আমি কবে কি আপলোড করছি, কি হচ্ছে না হচ্ছে, আর এই ছোটো ছোট্ট মুহূর্তগুলো আমি সেখানে শেয়ার করতে ভালোবাসি আপনাদের সঙ্গে। ইনস্টাগ্রামও রয়েছে, সেখানে বেশি অ্যাক্টিভ থাকতে পারি না, ঠিক আছে, চেষ্টা করি থাকার। জানি না, ইউটিউবটাতে আপনাদের মাঝে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি, ঠাকুরের কৃপায় যদি পৌঁছে যেতে পারি দিন দিন। আনন্দ কথার প্রথম এপিসোড কিন্তু 518টা ভিউ পেয়েছে আজকে, ডিপি ওয়ার্কসের প্রথম কাজ, আমি জানি না। আর প্রথম যে লেখাটা 1K ক্রস করেছিল, রুবেল ভট্টাচার্যের লেখা বিরহ, সেটা এখন 3187 এরকম কিছু একটাতে আছে। তো সবই আপনাদের ভালোবাসা আর পরমপিতার আশীর্বাদ, সব কিছু মাথায় নিয়ে যেন আপনাদের মাঝে পৌঁছে যেতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে থাকবেন। জয় গুরু।